ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ছাত্রছাত্রীরা আজকে শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের নবম শ্রেণীর ইতিহাসের পার্ট 3। অন্যান্য যে ভিডিওগুলো তো করে দেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা ফলো করছো। তো আজকে শুরু করছি এই ভিডিওটি। তো দেখো, প্রথমে যেটা বলা রয়েছে একের দাগের প্রশ্নগুলোতে, যে তোমাদের দেওয়া রয়েছে এগুলোতে দু তিনটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, এবং এগুলো অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে তোমাদের শর্ট টাইপের যে টিকা হয়, শর্ট টাইপের টিকা দেওয়া রয়েছে। তো প্রথম যেটা তোমাদের দেওয়া রয়েছে সেটা হলো ইয়ং ইতালি। ইয়ং ইতালি হলো ইতালির ঐক্য আন্দোলনের নেতা জোসেফ মাৎসোমিনি কর্তৃক প্রতিষ্ঠিত 1832 খ্রিস্টাব্দে একটি যুব সংগঠন। 40 বছর বয়স পর্যন্ত সকলেই এর সদস্য হতে পারত। তাহলে দু তিনটে কথার বাক্য যেহেতু উত্তর বলা রয়েছে, তোমরা এটা লিখে দেবে। ভিডিওটি পজ করে তোমরা লিখে নাও। একের দাগের ক্ষয়ে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো জোল ও ভারেন বা জোল ও ভেরাইন কি। তো সেটার ব্যাপারে তোমাদের বলা রয়েছে। তো দেখো, সেটা হলো জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলির দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠা হয়, যা জোলভারেইন নামে পরিচিত। গুরুত্ব দেখো, এই গুরুত্বটা অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু এক দু কথায় উত্তর বলা রয়েছে, তাও এখানে লিখে দিয়েছি আমি, তোমরা এটা অবশ্যই দেখে নাও। তো দেখো, গুরুত্বতে কি বলা রয়েছে, জোলভেরাইন মাধ্যমে জার্মানিতে দ্রুত অর্থনৈতিক বিকাশের ফলে জার্মানির শক্তি বৃদ্ধি পায়। তো তোমরা ভিডিওটি পজ করে এটা লিখে নাও। আমি আসছি পরের প্রশ্নে। পরের যেটা দেওয়া রয়েছে সেটা হলো গয়ের দাগের রিসজিরমেন্টো ব্যাপারে বলতে বলা রয়েছে। তো সেটা দেখো, ইতালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালীয়দের মনে জাতীয় চেতনার সঞ্চার ঘটে। তারা ইতালিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যা রিসজিরমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত। এবং এর পরেরটা যেটা দেওয়া রয়েছে সেটা ঘেটো ব্যবস্থার ব্যাপারে বলা রয়েছে। তো সেটার ব্যাপারে দেখো তোমরা, ঘেটো হলো শহরের কোনো নির্দিষ্ট অঞ্চলে যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে, সেই জায়গাকে বলা হয়। এবং ভেনিস শহরের ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহার করা হয়। পরে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়েছিল। তাহলে তোমরা এটা দেখে নাও, এইটা হলো সম্পূর্ণ উত্তরটা। এর পরের যে প্রশ্নটা দেওয়া রয়েছে তোমাদের, পরের যে বিষয়টা সেটা হলো ফ্যাক্টরি প্রথা। তো এই ফ্যাক্টরি প্রথার উত্তরটা আমি পড়ে দিচ্ছি। দেখো, শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে, এবং তোমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটি পজ করে উত্তরটা সম্পূর্ণ লিখে নাও। আমি দুয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে আসছি, যেটাতে বলা ছিল ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে দেখার জন্য। তো এই ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে দেখার জন্য পাঁচখানা তোমাদের দেওয়া ছিল প্রশ্ন, সেই পাঁচটা দেখো মেলানো রয়েছে। মেটার্নিক ব্যবস্থা ইউরোপের পুরাতনতন্ত্রের প্রতিষ্ঠা, এটা হবে এর সাথে মিলবে। বিসমার্কের সাথে মিলবে রক্ত ও লৌহ নীতি, যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসের মুক্তিদান করেছিলেন, সেই জন্য এটা এর সাথে মিলবে। তারপরেরটা যেটা রয়েছে মার্কস ও অ্যাঞ্জেলস, এটা হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবং লাস্ট যেটা দেওয়া রয়েছে সেটা হলো প্রুডো, নৈরাজ্যবাদটা এর সাথে মিলবে। এরপরে তিনের দাগের যেটা রয়েছে, তিনের দাগের প্রশ্নে চলে আসছি। তো দেখো, তিনের কয়ের যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। তো দেখো, 7-8টি বাক্যে প্রশ্নের উত্তর বলা রয়েছে, কিন্তু তোমাদের এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা একটি পুরোপুরি ব্রড কোশ্চেন,
যার জন্য এখানে অনেকগুলো লাইনই তোমাদের লিখে দেওয়া হয়েছে। তো সেখানে তোমাদের পছন্দ মতো তোমরা যে পয়েন্টগুলি তোমাদের সুবিধা হবে সেই রকম হিসাবে তোমরা উত্তর লিখবে, তাতে কোনো অসুবিধা নেই। তার কারণ যেহেতু স্পেসিফিক্যালি বলা রয়েছে যে 7 থেকে 8টি বাক্যে প্রশ্নের উত্তর, তো তোমরা সব থেকে বেশি 10টি বাক্যে লিখতে পারো, কিন্তু এখানে যেহেতু এটা ব্রড প্রশ্ন হিসাবে আসতে পারে সেই জন্য পুরো ডিটেলসে এটা লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে আমি দেখো পুরোটা পড়ে দিচ্ছি। আধুনিক যুগে বিশ্বে যে শিল্প বিপ্লব ঘটে তা অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয় এবং পরে তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এটা হলো ভূমিকাটা। তারপরে যেটা রয়েছে সেটা হলো ইংল্যান্ডের, দেখো পয়েন্ট হিসাবে দেওয়া রয়েছে, সেটা হলো ইংল্যান্ডের শিল্পায়নের বৈজ্ঞানিক আবিষ্কার। এই লাইনগুলো তোমরা বাদ দিতে পারো, এগুলোতে কোনো অসুবিধা নেই। তোমরা শুধুমাত্র পয়েন্টটা লিখবে, এই পয়েন্টের ভেতরে লিখবে শুধুমাত্র মূল যে কথাটি সেটুখানি। দেখো যেমন দিয়ে কী কী সহায়তা করেছিল, সেটা প্রথম হলো বস্ত্রশিল্পে আবিষ্কার। সেখানে অষ্টাদশ শতকে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার বস্ত্র শিল্পের উন্নতিতে খুবই সহায়তা করে। তো এই একটা লাইন তোমরা লিখলেই যথেষ্ট। পরের পয়েন্টগুলো যদি বড় প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা লিখবে। 1 নম্বরে কি এর আন্ডারের পয়েন্ট, জন কে এর ফ্লাইং শাটল। আর 2 নম্বর কী ছিল, হারগিভসের শিপিং জেনি। এগুলো একটি যন্ত্রের নাম। তারপরের যে প্রশ্নটি যে পয়েন্টটি রয়েছে সেটা হলো বাষ্পীয় ইঞ্জিন। তো দেখো জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলে শিল্পের প্রয়োজনীয় যন্ত্রগুলি চালানোর কাজে খুবই সুবিধা হয়। এটা লাইনটা একটি রয়েছে, সুতরাং এটা পুরোটাই লিখবে। দেখো তার পরেরটা যেটা রয়েছে সেটা হলো লৌহ শিল্পের প্রযুক্তি। 1 নম্বরে কি, আব্রাহাম ডাবরি আবিষ্কৃত লোহার গলাবার পদ্ধতি। 2 নম্বর জন স্মিটন আবিষ্কৃত ক্লস্ট ফার্নেস শিল্পায়নে সহায়তা করে এবং 4 নম্বর কি, নিরাপত্তাবাদী। সেটা কি, হামফ্রে ডেভি আবিষ্কৃত সেফটি ল্যাম্প, যা মাটির নিচ থেকে নিরাপদে কয়লা সহ বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে খুবই সহায়তা করে। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হলো পরিবহনের ক্ষেত্রে কী সহায়তা হয়েছিল, সেটা হলো টেলফোর্ড ও ম্যাকডাম আবিষ্কৃত পিচের রাস্তা। আর 2 নম্বর হলো জর্জ স্টিফেনসন আবিষ্কৃত বাষ্পচালিত রেল ইঞ্জিন প্রভৃতি ইংল্যান্ডের শিল্পায়নে খুবই সহায়তা করেছিল। তাহলে এগুলো হলো শিল্প বিপ্লবের ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো আবিষ্কার হয়েছিল তার পুরো প্রশ্নের উত্তরটা। এরপরের যে ক্ষয়ের প্রশ্নের উত্তরটা রয়েছে সেটাতে আমি চলে আসছি। দেখো সেটাতে দেওয়া রয়েছে, ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল, অর্থাৎ চীন ও আফ্রিকাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল বিভিন্ন উন্নতির দিক থেকে। তো দেখো চীনের ব্যবচ্ছেদ যেটা রয়েছে সেটা হলো ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলি চীনা তরমুজকে খণ্ডীকরণ করে আহার করতে উদ্ধত হয়। জনৈক ঐতিহাসিক হেরল্ড ভিনাকের মতে তরমুজকে যেমন, এরপরে যেটা রয়েছে, তরমুজকে যেমন লোকে খণ্ড খণ্ড করে খায় সেই রকমই চীনকেও চেষ্টা করা হয়েছিল। তো ব্রিটেনের ক্ষেত্রে কি ওইটা বলা হয়েছিল, প্রথম ইয়ং চীনা যুদ্ধে 1839 থেকে 42 চীনকে ব্রিটেন পরাজিত করে। ব্রিটেনের ক্ষেত্রে এটা, তাহলে ব্রিটেন পরাজিত করে। হংকং বন্দর, ক্যান্টন বন্দর সহ 5টি বন্দর ব্রিটেন হস্তান্তর করে ও নানকিংয়ের সন্ধিদার। এবং জার্মানির ক্ষেত্রে কি ঘটেছিল, সেটা হলো জার্মানি চীনের কিয়াওচাও বন্দর দখলের পর শানটুং প্রদেশে তাদের অধিকার কায়েম করে। আফ্রিকার ক্ষেত্রে কি ব্যবচ্ছেদ ঘটেছিল চীনের ক্ষেত্রে, সেটা আবার দেখে নিই। আফ্রিকার ক্ষেত্রে সবাই কি ব্যবচ্ছেদ ঘটেছিল। 1870 খ্রিস্টাব্দে আগে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকার উত্তম মালা অন্তরীপ, কেপ কলোনি ও নাটাল, আরেক উপত্যকা ও ট্রান্সভাল প্রভৃতি স্থানে হল্যান্ড। 2 নম্বরটা হলো গিনি উপকূল, সোফালা ও আঙ্গোলায় পর্তুগিজরা এবং আলজেরিয়ারা ফরাসিরা উপনিবেশিক প্রতিষ্ঠা করেছিল। তাহলে এইভাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে আফ্রিকার কিন্তু ব্যবচ্ছেদ ঘটানো হয়েছিল। এবং লাস্টে যেটা দেওয়া রয়েছে পরের যে দুটো পয়েন্ট সেটা হলো বার্লিন সম্মেলনের ফলে আফ্রিকার কিন্তু ব্যবচ্ছেদ ঘটেছিল। সেটা কি, ইউরোপীয় শক্তিগুলি 1885 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনে সমবেত হয় এবং সিদ্ধান্ত নেয় বৃহত্তর কঙ্গো এলাকায় বালজেরিয়া আধিপত্য থাকবে। এবং 2 নম্বর হলো দখল করা আফ্রিকান অঞ্চলগুলি দখলকারী দেশের প্রভাববিহীন এলাকা বলে বিবেচিত হবে।
ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্স কী করেছিল? আলজেরিয়া দখলের পরবর্তীকালে ফ্রান্স আফ্রিকার টিউনিস ও সেনেগাল, চাঁদ কঙ্গো নদী ও আইভরি কোস্টের মধ্যবর্তী অঞ্চলে সাহারা গিনি ও সোমালিয়ানদের অংশবিশেষ এবং মাদাগাস্কার এবং মরক্কো প্রভৃতি অঞ্চল দখল করে নিয়েছিল। তাহলে এটা হলো তোমাদের বট কোশ্চেন হিসেবে পুরো উত্তরটা এখানে লেখা রয়েছে। তোমরা শুধুমাত্র যে লাল কালিতে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র সেই পয়েন্টগুলো লিখবে। ধরো দেশের নামটা তোমরা লিখলে, লেখার পরে শুধু প্রথম লাইনটুকু লিখবে যে তারা কি করেছিল। উদাহরণগুলো সম্পূর্ণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবে, এইভাবে যদি 7 থেকে 8টি প্রশ্নের উত্তর বলা থাকে তাহলে এইভাবে ছোটো করে তোমরা লিখবে। পুরোটা এতটা 7-8 2-3 নম্বরের জন্য তোমাদের কিন্তু লেখার দরকার নেই। তাহলে বড় প্রশ্নের জন্য তোমাদের উত্তরটা আমি পুরোটা করে দিলাম। যদি তোমাদের ভিডিওটিতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেটগুলি সঠিক সময় পাওয়ার জন্য।